আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়ম সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউটের মহাপরিচালক AFM এনামুল হক। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আচ্ছা, আপনার কাছে একটু প্রথমেই ধন্যবাদ। আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই, খান বাহাদুর আহসানুল্লাহ সম্পর্কে আমাদের একটু আবার বলবেন, কারণ আমরা সবাই কম বেশি জানি তার সম্পর্কে, তারপরে ছোট করে একটু আমাদেরকে আবার বলবেন। খান বাহাদুর আহসানুল্লাহ একজন মূলত শিক্ষাবিদ এবং শিক্ষা বিজ্ঞানী। কিন্তু তার অনেক পরিচয় আছে। তিনি একাধারে সমাজবিজ্ঞানী, সাহিত্যিক, সুফি, এবং তার কর্মজীবনের মূল পরিচয়টা হলো বাংলা শিক্ষা ব্যবস্থায় উনি আমল এবং অসামান্য পরিবর্তন এনেছিলেন। আর বর্তমান সময়ে মানুষ ওনাকে বেশি করে জানে ওনার সুফি পরিচয়টা, এবং ওনার সাহিত্যিক পরিচয় অনেক বেশি জানে। এই সবগুলো মিলেই ওনার একটি ব্যাপক পরিচয়। আমরা যদি বাংলা ভাষা আন্দোলনের দিকে যাই, ভাষা আন্দোলনের 32 বছর আগে উনি বাংলা ভাষা নিয়ে বিশেষ করে বই লিখেছিলেন, যেটি একটি সময়ের বিশেষ দাবি ছিল। এবং ওনার যে আদর্শ এবং জীবন দর্শন, সেটি একটি সার্বজনীন আদর্শ, কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা বা কুসংস্কারে আবদ্ধ নয়। কিছুদিন আগেই পালিত হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ। 100 বছর পালন হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটির। আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে খান বাহাদুর আহসানুল্লাহর অনেক ভূমিকা ছিল। আপনার কাছে একটু জানতে চাই সেই সম্পর্কে, এবং কি কি পর্যায়ে আসলে ঢাকা ইউনিভার্সিটি আসলে তার এই পরিপূর্ণ রূপটা পেল। হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপিত হচ্ছে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1921 সালের মধ্যেই আছি, আর মাত্র অল্প কয়েকদিন পরে 100 বছর সম্পূর্ণ হয়ে 101 বছরে পরিণত হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এর গুরুত্বটা যদি আমরা দেখি, এই অধ্যুষিত জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান, এবং জ্ঞান চর্চায়, সাহিত্য চর্চায়, এবং এই বাংলাদেশের ইতিহাসের সাথে আমরা ধরি, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস একই সূত্রে গাঁথা, একটির সাথে অপরটি অঙ্গনভাবে জড়িত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন হঠাৎ করে প্রতিষ্ঠিত হয় নাই। ব্রিটিশ গভর্নমেন্ট 1911 সালে 30শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই বিশ্ববিদ্যালয় পুরোপুরি প্রতিষ্ঠা লাভ করলো, কার্যক্রম শুরু করলো 1921 সালে 1 জুলাই। এই যে 9 বছর 6 মাস, এই সময়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইতিহাস আছে, এবং প্রত্যেকটি পর্বের সাথে খান বাহাদুর আহসানুল্লাহ অসামান্য অবদান আছে। তবে এই সুযোগে অন্য যাদের অবদান ছিল তাদের প্রতি আমি একটু শ্রদ্ধা নিবেদন করতে চাই। বিশেষ করে নবাব পরিবারের নবাব সলিমুল্লাহ এবং আমাদের নবাব আব্দুল লতিফ, শেরে বাংলা একে ফজল হক, তাদের প্রত্যেকেরই বিশেষ ভূমিকা ছিল। রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু খান বাহাদুর আহসানুল্লাহ একমাত্র শিক্ষাবিদ যিনি শিক্ষা বিভাগের থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে অবিসংবাদিতের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন। ইতিহাসটা যদি আমরা আরেকটু দেখি, বঙ্গভঙ্গ রদের ডিক্লারেশন যখনই আসলো, নবাব সলিমুল্লাহ অত্যন্ত মন খারাপ করে ডিসেম্বর মাসে 1911 সালে বড় একটা চিঠি লিখলেন। 1 সপ্তাহ ব্যবধানে 2টা চিঠি লিখলেন, যে চিঠির ফলশ্রুতিই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি। প্রথমটা উনি খুব মন খারাপ করে তবে হাতে লিখলেন কোনো রকমে, তারপরটা আবার একটু গুছিয়ে লিখলেন। তার প্রেক্ষিতে ব্রিটিশ গভর্নমেন্ট ঘোষণা দিল, কিন্তু এটি পুরোপুরি বাস্তবায়ন হলো না। 1912 সালে নাথান কমিশন যখন হলো, নাথান কমিশনের মধ্যে অনেকগুলো সাব কমিটি ছিল। একটি সাব টিচিং কমিটি, খান বাহাদুর আহসানুল্লাহ টিচিং কমিটির একজন সদস্য ছিলেন। এরপরে আসলো 1914 সালে হর্নেল কমিটি। হর্নেল কমিটির হর্নেল সাহেবের বন্ধু খান বাহাদুর আহসানুল্লাহ, তিনি পুরা বাংলা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললেন, পাশাপাশি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় তার পক্ষে তিনি কথা বললেন। এর পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ আসার পরে এই স্কিমটাকে স্লো হয়ে গেল, ধীর গতি হয়ে গেল। এর মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট নিজে একটি উদ্যোগ নিলেন। মাঝখানে 2টি পর্ব আছে, যে আমাদের রাজনীতিবিদ যারা তারা ব্রিটিশ গভর্নমেন্টকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করলেন। তার প্রেক্ষিতে
ব্রিটিশ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল ইউনিভার্সিটি করবে এবং ইউনিভার্সিটি বিল প্রস্তুত করে সেন্ট্রাল থেকে পাঠিয়ে দিল কলকাতা ইউনিভার্সিটি সিনেটের কাছে রিভিউ করার জন্য। তখন শুরু হলো আসল ক্লাইম্যাক্সটা। কলকাতা বিশ্ববিদ্যালয় সিনেট কোনোভাবেই চাচ্ছিল না ঢাকাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক। সমস্ত বুদ্ধিজীবীরা একযোগে বিরোধিতা করা শুরু করলো এবং সিনেটে যখন সিদ্ধান্ত নিতে পারলো না তখন সিনেটের স্পেশাল কমিটি গঠন করলেন 1919 সালে, যে কলকাতা ইউনিভার্সিটির বিলটা রিভিউ করার জন্য। এই যে কমিটি হলো 9 জন সদস্যের কমিটি। এই কমিটিতে একমাত্র বাঙালি এবং মুসলিম সদস্য খান বাহাদুর হাসানুল্লাহ, বাকি সব হয় ইংরেজ অথবা আমার হিন্দু। তারা কেউ চাচ্ছে না এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হোক, কিন্তু একমাত্র খান বাহাদুর হাসানুল্লাহ এই কমিটিতে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জোরালো ভূমিকা রাখলেন এবং তিনি এই 9 সদস্য কমিটির সাথে অনেক ক্ষেত্রে একমত পোষণ করতে পারেননি। যে রিপোর্টটি হয়েছিল সেই রিপোর্টটি উনি একমত না করতে পারলে আলাদা একটি নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আমি উল্লেখ করছি নোট অফ ডিসেন্ট, এই সিনেট কর্তৃক গঠিত যে স্পেশাল কমিটি, এই কমিটির মধ্যে রিপোর্টের সাথে অ্যানেক্সার হিসেবে নোট অফ ডিসেন্ট খান বাহাদুর হাসানুল্লাহ, এটি একটি ঐতিহাসিক এবং মেঘনা কাটা ভূমিকা। এবং এই নোট অফ ডিসেন্ট সহ রিপোর্টের উপরে কলকাতা ইউনিভার্সিটি 1919 সালে 4 দিনের যে সিনেটের বৈঠক হয়েছিল, সেই বৈঠকে প্রত্যেকটি ক্লজ বাই ক্লজ খান বাহাদুর হাসানুল্লাহ ডিবেট করেছেন একা। আপনি বুঝতে পারেন যে সেই সময় সমস্ত উপমহাদেশে 4টি মাত্র ইউনিভার্সিটি ছিল। এই 4টে ইউনিভার্সিটির একটি ইউনিভার্সিটির সিনেট, যেখানে এন্টার সিনেট বিরোধিতা করছে, তিনি সেখানে এটা সপক্ষে কথা বললেন। এবং এই সিনেটের এই 4 দিনের পুরা মাইনুস আমাদের কালেকশনে আছে, প্রকাশিত আছে। কেউ যদি শিক্ষা গবেষক যারা আছেন তার এই মাইনুসটি যদি পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে, তাহলে এর মধ্যে শিক্ষার ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পাবে এবং আগামী দিনেরও আরো অনেক বিষয় খুঁজে পাবে। একটি বিষয় বলে রাখতে হবে, 1919 সালে বললাম ইউনিভার্সিটি স্পেশাল কমিটি, তার আগে স্যাডলার কমিটি হয়েছিল 17 সালে, বা কলকাতা ইউনিভার্সিটি কমিশন বলা হয়। এই স্যাডলার কমিটির রিপোর্টের মধ্যে 22টা কোশ্চেন ছিল। এই কোশ্চেনের শিক্ষাবিদরা অনেক প্রশ্নের অ্যান্সার করেছে। খান বাহাদুর হাসানুল্লাহ 8টি প্রশ্নের সুনির্দিষ্ট অ্যান্সার, তার মধ্যে কোশ্চেন নাম্বার 4 স্যাডলার কমিটির, এটার উপরে খান বাহাদুর হাসানুল্লাহ যে বক্তব্য, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে অত্যন্ত সুনির্দিষ্ট গঠনমূলক বক্তব্য। এই বক্তব্যগুলো রাজনীতিবিদরা যেটা করেছেন বাইরের থেকে সরকারের উপরে, আর এর ভিতরে থেকে প্রশাসনের মধ্য থেকে একমাত্র ব্যক্তি যিনি সহযোগিতা করেছেন খান বাহাদুর হাসানুল্লাহ। তাই তার স্মৃতির প্রতি আজকের এই 18 বাংলা অনুষ্ঠানের মাধ্যমে আমরা শ্রদ্ধা নিবেদন করি। অবশ্যই তাই। এবং ঢাকা ইউনিভার্সিটি আমাদের এখন একটা কি বলা যায়, আমাদের একটা ঐতিহ্য, একটা ঐতিহাসিক নিদর্শনও বটে। কিন্তু এর পিছনে আসলে, এর প্রতিষ্ঠার পিছনে আসলে যারা অনেক বেশি ভূমিকা রেখেছেন, যারা অনেক বেশি কাজ করেছেন, সেটা আমরা আপনার কাছ থেকে শুনলাম। তার মধ্যে অন্যতম খান বাহাদুর হাসানুল্লাহ। তার প্রতি আন্তরিক শ্রদ্ধা, তার বিদেহী আত্মার প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে যেন আমরা সবসময় স্মরণ করি, সেটাই আমাদের সকলের চাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা 2টি পতাকা পেয়েছি পরপর। জি অবশ্যই, না আসলে সেটি আসতো না, সেই ইতিহাস আমরা সবাই জানি। অবশ্যই তাই। তো বলা যায় যে আমাদের বাঙালির ইতিহাসের সূচনা থেকেই, যে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলার ইতিহাসের সূচনা, সেখানেও তিনি তার অবদান রেখে গেছেন। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে শিক্ষাক্ষেত্রে, আমাদের শিক্ষাক্ষেত্রে ওভারঅল খান বাহাদুর হাসানুল্লাহর ভূমিকা বা অবদান কতটুকু? মধ্যে বসে আছি এই শিক্ষা ব্যবস্থার ভিত রচনা করেন খান বাহাদুর হাসানুল্লাহ। কিভাবে উনি 1895 থেকে 1929 পর্যন্ত শিক্ষা বিভাগে চাকরি করেছেন বিভিন্ন পজিশনে। তার মধ্যে সর্বশেষ উনি ছিলেন আনডিভাইডেড বেঙ্গলের এডিপিএ, যেটি শিক্ষা বিভাগের সর্বোচ্চ পদ, এবং সরাসরি রিপোর্ট করত মিনিস্ট্রিকে, সচিবকে রিপোর্ট করতেন সে সময়। এবং সরকার যা সিদ্ধান্ত ছিল যে মুসলিমদের শিক্ষা ব্যবস্থা দেখভাল করবে খান বাহাদুর হাসানুল্লাহ, উনি যেটি বলবে সেটি করতে হবে, এরকম একটা অবস্থা উনি পৌঁছে গেছিলেন। সে জায়গা থেকে উনি প্রশাসনিক সংস্কার করেছেন, উনি অবকাঠামোগত সংস্কার করেছেন, শিক্ষা নীতি নির্ধারণের সংস্কার করেছেন এবং শিক্ষা টিচিং লার্নিং প্রসেসের ভূমিকা রেখেছেন। আমরা খুব ছোট্ট করে যদি বলি, তখন কলকাতা ইউনিভার্সিটির আন্ডারেই সমস্ত শিক্ষা বোর্ড ছিল না তখন, কিন্তু ঢাকা বোর্ড, যশোর বোর্ড ছিল না।
একমাত্র কলকাতা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রণ করতেন এবং সমস্ত পরীক্ষায় দুই বাংলায় খাতায় রোল নাম্বার লেখা হতো না, পরীক্ষার্থীর নাম লেখা হতো। এই রোল নাম্বার লেখা প্রবর্তন করেন খান বদর হাসানুল্লাহ। আচ্ছা তার আগে শুধু নাম লেখা হতো, রোল নাম্বার লেখা হতো না। আচ্ছা এবং সেটি একটু ঐতিহাসিক। উনি যখন প্রস্তাবনা আনলেন কলকাতা ইউনিভার্সিটি সিনেটে সবাই বললেন এটা সম্ভব না, কি করে রোল নাম্বার কিভাবে সম্ভব, নাম লিখতে হবে। উনি তখন ভারতে অন্য 4-3টা ইউনিভার্সিটি থেকে ডাটা কালেকশন করলেন, দেখে সবাই রোল নাম্বার লিখে, কিন্তু কলকাতা ইউনিভার্সিটি রোল নাম্বার লিখে না। উনি আন্দোলন করলেন যে ঠিক আছে, তাহলে আমাকে অন্তত অনার্স এবং MA ক্লাসে দেওয়া হোক, আমি অন্যগুলা পরে হবে। ওনার চাকরির জীবনে উনি এই দুইটা করতে পেরেছিলেন। আর উনি অবসর নেওয়ার পরে আরো দীর্ঘ বছর পরে পুরোপুরি রোল নাম্বারে চলে আসা ওখান থেকে এটা উনি করে গেলেন। এটা তো একটা মাত্র বিষয়, এরকম বহু বিষয়। এবং উনি যে টিচিং লার্নিং মেথডের কথা যেটি বলি, যে 1915 সালে উনি টিচার্স ম্যানুয়াল বই লিখেছিলেন। অর্থাৎ এটি ম্যানুয়াল বলতে বই না, প্রশিক্ষণ ম্যানুয়াল। আর একজন কো অথর ছিল তখন অশ্বজনাথ অধিকারী, দুজন মিলে। সেটি আমরা আজকে স্টাডি করে দেখি বা ঢাকা ইউনিভার্সিটি IR এর প্রফেসরদের সাথে আলোচনা করে দেখি, এটি এখনো পর্যন্ত এর মধ্যে বৈজ্ঞানিক যে বিষয়গুলো বলা আছে সেগুলো এখনো পুরোপুরি বাস্তবায়ন করা যায় নাই। এবং সেটিকে বিবেচনা করে ওনারা বলতে চায় খান বদর হাসানুল্লাহ শিক্ষা বিজ্ঞানী, তার শিক্ষা বিজ্ঞানে তার এই ভূমিকাগুলো কাজে লাগানোর অনেক সুযোগ আছে এখন। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অজানা তথ্য আপনি আমাদেরকে আজকে দিলেন, আমরা অনেক কিছুই জানতাম না। এবং সত্যি কথা বলতে আমাদের নতুন প্রজন্ম যারা, তাদের কাছে আসলে আমাদের এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা অথবা আমাদের যেই বিষয়গুলো নিয়ে আমরা এখন খুব বেশি গর্ববোধ করি, সেই বিষয়গুলোর ইতিহাস সম্পর্কে আমাদের মনে হয় যে নতুন প্রজন্মকে জানা উচিত, তাদের প্রতি শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দুটি বিষয় সুনির্দিষ্ট করে বলতে চাই। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যে সমস্ত মুসলিম মনীষীদের অবদান ছিল, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে স্মরণ করা প্রয়োজন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি নিদর্শন থাকা উচিত যেন তারা এই মনীষীদের সম্পর্কে তারা জানতে পারে। খান বদর হাসানুল্লাহ, শের বাংলায় ফজলুল্লাহ, ঢাকা নবাব পরিবারের নবাবদের স্মৃতি এবং নবাব আলী চৌধুরী, যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয়, যে বর্তমান শিক্ষা ব্যবস্থার এবং ইতিহাসের মধ্যে খান বদর হাসানুল্লাহকে সম্পৃক্ত করা এবং শিক্ষা পদ্ধতির মধ্যে খান বদর হাসানুল্লাহ বলে যাওয়া শিক্ষা পদ্ধতি, টিচিং লার্নিং মেথোডোলজিকে যদি গবেষণা করে সেখান থেকে বিষয় আনা হয়, আমার বিশ্বাস বাঙালি জাতি আমরা উপকৃত হব এবং বিশ্ববাসী উপকৃত হবে। 18 বাংলার মাধ্যমে সকলকে ধন্যবাদ। সকল খান বদর হাসানুল্লাহ চর্চা এবং ইতিহাসের অংশ হিসেবে, জাতীয়তে অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং চারজনকের পক্ষ থেকে বরাবরের মন্ত্রণ এবং চারজনকের পক্ষ থেকে বরাবরের মতোই শুভকামনা রইল। শুভকামনা সকলকে। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চারজনকের এই এপিসোডগুলো youtube.com/10bangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি